হয়েছেন আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে, আপনি আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। শফিক ভাই, গ্রেট টু বি হিয়ার। শফিক ভাই, আমি প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো যে আসলে সেনাবাহিনীর ভিতরে কি কিছু হচ্ছে? গুজবের সয়লাব হয়ে গেছে বাংলাদেশ। আমি এত দূরে থেকেও আসলে এই গুজবের থেকে রেহাই পাচ্ছি না। অনেকেই জানতে চাইছেন যে সেনাবাহিনীর ভিতরে কু হচ্ছে কিনা, সেনাবাহিনী আসলে ক্ষমতা দখল করে নিচ্ছে কিনা, বা সেনা প্রধানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কিনা, ইত্যাদি নানা রকম কথা আমরা শুনতে পাচ্ছি। আপনি কি আমাদের এটা নিয়ে কিছু বলবেন? না, আমরাও এগুলো অনেক কথা শুনতে পাচ্ছি, স্পেশালি যখনই রাত যত বাড়ে এটার আওয়াজগুলো তত বেশি বাড়ে। বাট আমি বলতে পারি যে এগুলো সবই গুজব। আজকে যেমন ধরেন আইন শৃঙ্খলা বিষয়ে একটা বড় মিটিং ছিল, সেখানে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে মিটিং হয়েছে। সেখানে আর্মি চিফ ছিলেন, নেভি চিফ ছিলেন, এয়ার চিফ ছিলেন, সাথে আমাদের হোম অ্যাডভাইজার ছিলেন, তথ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান ছিলেন, এবং আমাদের ফরেন অ্যাডভাইজার ছিলেন, এবং অন্যান্য সিকিউরিটি অফিসিয়াল ছিলেন। তারা রিভিউ করলেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম, কোথায় কোথায় উন্নতি আরেকটু করা যায়, বা কোথায় কোথায় সন্তোষজনক। এগুলো একটা স্টক টেকিং করলেন আর কি। এখানে সবাই তো ছিলেন, সবাই এখানে আসছেন, যমুনাতে মিটিংটা হয়েছে। শফিক ভাই, আমি আসলে এই মিটিংটা প্রেস উইং এর বরাত দিয়ে পত্রপত্রিকাগুলি যেরকম লিখতেছিল সেইটা দেখতে গিয়ে আমার একটু কৌতূহল হলো যে মিটিংটাতে বলা হইতেছে যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক, সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। কিন্তু সেই বৈঠকে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না। তখন আরো মনে হয় না যে আসলে বৈঠকটা ছিল শুধু সেনাবাহিনীকে সামাল দেওয়ার জন্য, সশস্ত্র বাহিনীর ভিতরে যে একটা টেনশন সেইটা দূর করার জন্য? বিকজ না, হোম অ্যাডভাইজার পুলিশ না চিফ ছিলেন না না। এটা না না এটা হোম অ্যাডভাইজার ছিলেন সেখানে। আচ্ছা। হোম অ্যাডভাইজার ছিলেন, হোমের অফিসিয়ালরা ছিলেন। তো এইটার মূল জিনিস যে হচ্ছে যে আপনি ধরেন আর্মি তো ডেপ্লয়েড আছে না, আর্ম ফোর্সেস তো ডেপ্লয়েড আছে দেশে, তো তাদেরটাও তো একটা রিভিউ এর বিষয় আছে, তারা কেমন করছেন, এই এই বিষয়গুলোও ছিল। পুলিশেরটা তো ছিল, আর পুলিশকে তো ওইখানে হোম অ্যাডভাইজার আন্ডারে তো পুলিশ, কিন্তু তো আমি পুলিশের বিষয়টা তো শফিক ভাই, হোম অ্যাডভাইজারই দেখছেন। শফিক ভাই, আমার অজ্ঞতা ক্ষমা করবেন, কিন্তু আমি আসলে এই ধরনের বৈঠকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বৈঠকে এই প্রথম দেখলাম পুলিশ চিফ থাকলেন না। সিরিয়াসলি, স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী থাকলেও পুলিশ চিফ না না, থাকেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারেই তো না? পুলিশ। মন্ত্রী তো প্রতিমন্ত্রী থাকলেও পুলিশ চিফ থাকেন, মানে আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী এখানে ছিলেন, এবং এটা প্রায় 1.5-2 ঘন্টার মিটিং হচ্ছে, ওনারা স্টক টেকিং করলেন। আচ্ছা। এমনিতে সেনাবাহিনীর ভিতরে কোনো রকম, মানে এই মিটিংটা এক্সক্লুসিভলি সশস্ত্র বাহিনী তাদের চাকরি কাদের ফেরত দেয়া না দেয়া, বা সেইটা নিয়ে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ যেগুলি কথা আমরা শুনতেছি সেগুলির সাথে এটার কোনো সম্পর্ক নাই, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে? জি জি, সার্বিক আইন শৃঙ্খলা বিষয় নিয়ে কথা হয়েছে, স্পেশালি ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে। ঢাকার একটা কিছু কিছু জায়গায় আমরা মনে করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেটার হওয়া উচিত, আর সব জায়গায় যাতে স্ট্যাবল থাকে আমরা, তো সেই বিষয়গুলোই এমফাসিস দেওয়া হয়েছে। শফিক ভাই, এই বিষয়ে আমার শেষ প্রশ্ন, যে আসলে জেনারেল ওয়াকারের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কি কোনো ধরনের ক্ষমতা বা ক্ষমতার বিভিন্ন ভরকেন্দ্র নিয়ে কোনো দড়ি টানাটা নিয়ে আছে, যেগুলি গুজবে বলা হয় কি এই গুজবটা আসলে অনেক বেশি পাওয়ার পেয়েছে? আসলে শফিক ভাই, আমি স্বীকারই করতেছি, সেটা হচ্ছে যে একজন উপদেষ্টা, সিটিং উপদেষ্টা যখন বলেন বুকে পাথর বেঁধে ওয়াকার সাহেবকে ইউনূস সাহেবের সেনাপ্রধান হওয়ারটা স্বীকার করতে হয়েছিল, তিনি যখন এটা বলেন, মানে সত্যি এরকম কোনো কিছু আছে কিনা আসলে? না, ওই ওই ওইটা যে কথাটা বলেছিলেন, ওইটা আমার মনে হয় যে যে আহ, আহ, ওই আমরা যখন একটা দুইটা ঘটনা পরিপ্রেক্ষিতে, মানে জাস্ট ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন হচ্ছে ইয়েতে। বাট আমার মনে হয় যে ওয়াকার, জেনারেল ওয়াকার বা এরকে নিয়ে যে এই ধরনের গুজব, এটা পিওর গুজব। এখন এই গুজবগুলো কারা ছড়িয়ে মজা পাচ্ছেন, বা এক ধরনের, আমি তো মনে করি যে এই গুজবগুলো ছড়িয়ে একটা দেশে একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট করার একটা চেষ্টা হচ্ছে। প্রফেসর ইউনূসের সাথে জেনারেল ওয়াকারের খুব ভালো সম্পর্ক, প্রতি মাসে 1-2 বার উনি আসেন, এসে কথা হয়। আমাদের সারু মাঝে মধ্যে এফডিতে যান, 1-2 বার গিয়েছেনও। তো সেখানে তো প্রতিনিয়ত তো কথাবার্তা হচ্ছে এই বিষয়টা, মানে দূরত্বটা কি হলো এটা সত্যি করতে আমার বোধগম্য। এবং ওই অনুযায়ী কিন্তু ছবিও আমরা দেই, যে এই ছবি আমরা রিলিজ করি। অনেকে অনেকে
মানে ব্যাপারটা কিরকম, আমি অন্য একটা প্রসঙ্গে যাই। ব্যাপারটা হয় হচ্ছে যে ধরেন করিডোরের কথা, মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার কথা যখন আসলো, তখন পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন বললেন যে এইটার ব্যাপারে কথা হয়েছে, আপনাকে আবার পরের দিন বলতে হলো যে এইটার ব্যাপারে আসলে কোনো কথা হয় নাই। তো আমরা ব্যাপারটাকে দেখি হচ্ছে এটা হচ্ছে কেউ একটা চাচ্ছেন, ধরা যাক প্রফেসর ইউনূস চাচ্ছেন ওখানে করিডোর দিতে, আর ওয়াকার সাহেব চাচ্ছেন করিডোর না দিতে। গুজবটা হচ্ছে এরকম, এবং কে আসলে বেশি ক্ষমতাবান সেটার একটা পরীক্ষা করা হচ্ছে। আপনি আসলে এটা কিভাবে দেখেন? মানে নিশ্চয়ই এই কথা আপনার কানেও গিয়েছে, মানে আমি শিওর। না না, এই পুরো বিষয়টা, করিডোরের বিষয়টা সত্যিকার করিডোর তো আমরা বলছিও না, হিউম্যানিটেরিয়ান চ্যানেলের একটা বিষয়। সেই চ্যানেলের বিষয়ে আমি আপনাকে বলতে পারি যে সত্যিকার অর্থে পুরো যে ব্যাপারগুলো হয়েছে, যে খুব প্রিমেচিওর ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি কথাবার্তা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে এইটার যে এটা কি, একটা দেশে যদি আপনি করিডোর দিতে চান, এটা এফার্টটা লেট করে কারা? ইউএন লেট করে, ইউএনই ডিসকাশন গুলো করে, ইউএন যারা রেলিভেন্ট পার্টি, বাংলাদেশ এখানে রেলিভেন্ট পার্টি, মায়ানমার এখানে রেলিভেন্ট পার্টি, আরাকান আর্মি এখানে রেলিভেন্ট পার্টি। বিকজ আরাকান আর্মি যেই জায়গাগুলো এইড দেওয়া হবে, সেই জায়গায় ডিফ্যাক্টো কন্ট্রোল হলো আরাকান আর্মির। এখন এই তিনটা শক্তি, তিনটা পার্টি মিলে তো আগে এগ্রি করবে যে হ্যাঁ আমরা এই জায়গাটায় দিব বা তো এই কোনো কথাই কিন্তু কোনো জায়গায় যায়নি। তার আগেই মানে আমরা দেখছি যে অনেক বেশি আওয়াজ হচ্ছে। তো আমরা এটার জন্য যেটা করছি, আপনাকে আমরা বলি, কালকে আমরা আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনি আবার হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা অ্যাফেয়ার্স, উনাকে আমরা কালকে জার্নালিস্টদের সামনে নিয়ে আসব। আমরা কালকে সবাইকে ইনভাইট করব যে আপনারা আসেন, কার কি কোশ্চেন আছে, কোথায় আছে, আমরা সেটা কালকে সবগুলো রেসপন্স দিব। এবং একই সাথে এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যেগুলো সবাই কোশ্চেন করছে, সেগুলোও আমরা উত্তরগুলো জানাবো। আমার মনে হয় কি যে এইখানে কথার একটা গ্যাপ তৈরি হয়েছে, ডেভেলপমেন্ট যতটা হয় নাই, কথা চালাচালি হচ্ছে, যে এই উনি এটা কথা বলছেন, এটা বলছেন, এটা কিছুই হয়। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত শফিক ভাই, কিন্তু আপনি যদি হিসাবগুলো আপনি খেয়াল করেন, আপনি দেখবেন এই যে আপনি চ্যানেল বলেন, করিডোর বলেন, এটা দেওয়ার একটা সম্ভাবনার কথা কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘের মহাসচিব গুতেরেস সাহেব আসলেন, তখন ওইখানে গিয়েও কিন্তু তিনি কাছাকাছি কথা বলেছেন। এর কিছুদিন পরেই আবার জনাব তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এটা নিয়ে জাতিসংঘের সাথে আমাদের কথা হয়েছে। আমরা সাংবাদিকরা বা অন্য কেউ এটা নিয়ে অনেক বেশি আলোচনা করেছি, আমি এটা আপনার সাথে একমত, এখনো প্রাথমিক কথা হয় না, কিন্তু আমরা তো জনাব তৌহিদ হোসেনকে বলি নাই যে আপনি এটা বলে দেন, আমরা তো জনাব খলিলুর রহমানকে বলি নাই আপনি এটার পক্ষে যুক্তি বলেন। এটা আমাদের দোষ না, এটা আপনাদের কাছ থেকে আসছে, আপনি এটাকে এইভাবে দেখেন না। মানে না, ওনারা কি কেউ বলেছেন যে আমরা, ওনারা কেউ কি বলেছেন যে এগ্রিমেন্ট হয়েছে? না না, ওনারা বলেছেন যে না, এটা কিন্তু মানুষজনের যে মানুষজন ইন্টারপ্রেট, চিন্তাটা কেন হয়েছে? চিন্তাটা এই জন্য হয়েছে যে আমরা 2023 থেকে এই পর্যন্ত, আমরা প্রথমে তো আপনি জানেন যে 2017 সালে 8,50,000-এর মতো রোহিঙ্গা এসেছিলেন, 7.5 লক্ষ রোহিঙ্গা এসেছিলেন। তারপরে যেটা হয়েছে যে এই গত 2023 মানে 23-এর অক্টোবরে একটা এই যে সিজফায়ারটা ভেঙে যায়, আরাকান আর্মি ভার্সাস মায়ানমার মিলিটারির মধ্যে একটা যুদ্ধ শুরু হয়। আর এই যুদ্ধ শুরু হলে, এই যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে অনেকে যুদ্ধ থেকে অনেক রোহিঙ্গা এটার মধ্যে এই মিডিলে পড়ে যান, পড়লে এরা অনেকে বাংলাদেশে আসে। সোফার কেউ কেউ বলছেন এটা 1 লাখেরও বেশি এসছেন, এবং এর ফলে যেটা হয়েছে যে ওইখানে এক ধরনের হিউম্যানিটেরিয়ান একটা ক্রাইসিস হয়েছে। ওই ক্রাইসিসের আলোকে ইউএন এর এই কথাগুলো এসছে, এবং ইউএন এর যিনি রিপোর্টিয়ার টম এন্ড্রুজ আসছিলেন, এই ধরনের কথা। কিন্তু কথা হচ্ছে যে আমি তো এগ্রিমেন্ট করব, আমার তো এগ্রিমেন্টই হয় না এইখানে। আর একটা হচ্ছে যে এখানে তো আমি একক পার্টি না, সেখানে মায়ানমার আছে, সেখানে আরাকান আর্মি আছে, এবং এই জিনিসটা হয়তো এমনও হতে পারে যে ইউএন এর সিকিউরিটি কাউন্সিলেও আলাপ হতে পারে। তো এটা তো অনেক পরের বিষয়। এই জায়গাটায় যেটা হচ্ছে যে অনেকে অনেক বেশি, আমার মনে হয় যে কথাবার্তা বেশি হচ্ছে, না না যতটা না ডেভেলপমেন্ট। মানে আমি একটু বোঝার জন্য যে আমাদের সাথে তো মায়ানমারের কূটনৈতিক সম্পর্ক আছে, মানে আমরা তো কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করি নাই, তো মায়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে। আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের রেবেল গ্রুপ, এবং আরাকান আর্মি হচ্ছে তারা যাদের কারণে রোহিঙ্গারা আজকে ঘর ছাড়া,
মানে ব্যাপকভাবে যদি আমি খুব জেনারেলাইজ করি, আমরা মায়ানমারের সাথেও কথা বলতেছি, আরাকান আর্মির সাথেও কথা বলতেছি, আমরা এই করিডোরের কথাটাও আমরা শুনতেছি, বুঝতেছি, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলতেছেন, আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ এটা নিয়ে আলোচনা করতেছেন। এটা কিরকম, মানে এটা মানে মানে এটা 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 কি আসলে খুব যৌক্তিক? মানে আমি আসলে একজন ভেটারেন ইন্টারন্যাশনাল জার্নালিস্টের কাছে একটা জানতে চাইতেছি, এরকম হয় নাকি আসলে? না না, এটা আমাদের আসলে হচ্ছে কি, আমাদের সিচুয়েশন আমাদেরকে এটা করতে বাধ্য করছে। প্রথম কথা, আমরা আরাকানের সাথে, আমরা রাখাইনের সাথে 270 কিলোমিটারের মতো আমরা একটা আমাদের বর্ডার আছে। সেই বর্ডারটা এখন মায়ানমারের কোনো বর্ডার ট্রুপস নাই, মায়ানমার গভর্নমেন্টের। এই পুরো বর্ডারের ওই পাশের পুরো জায়গাটা অধিকৃত হচ্ছে আরাকান আর্মির। তো আমার বর্ডার কন্ট্রোলের জন্য আমার সাম সর্ট অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হচ্ছে, কিন্তু বর্ডারে অনেক ইস্যু হয়, বর্ডার থেকে ইয়াবা আসে, বর্ডারে অনেক সময় ইনফর্মাল ট্রেড হয়। এই ইস্যুগুলো দেখার জন্য হইলেও আমি ওই পারে যারা ডিফ্যাক্টো যারা রুলার তার সাথে আমার ধরনের সাম সর্ট অফ কমিউনিকেশন লাগে। এটা ইন্টারন্যাশনালে এটা চলে, ইন্টারন্যাশনাল ইয়েতে, বিকজ আপনি তো ওই পারে তো আমি বুঝলাম যে ওইটা মায়ানমারের সভারেন্টি, ওই পুরো টেরিটরি, তো মায়ানমার তো নাই, মায়ানমারের তো ট্রুপস ওইখানে নাই, মায়ানমারের কোনো বর্ডার গার্ডস ওইখানে নাই। তো আমার সাম সর্ট অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হয়। আর রোহিঙ্গারা শুধুমাত্র যে আরাকান আর্মি দ্বারা প্রত্যাখ্যিত হয়ে মানে ড্রেভেন আউট হয়েছে তা তো না, মায়ানমার আর্মিও তো এখানে জড়িত ছিল, তাদেরকে ইউএনএ এখন বিচারের সম্মুখীন হওয়ার করার হচ্ছে, প্রক্রিয়া হচ্ছে। আমার মনে হয় যে আমাদের যেহেতু অনেক প্রশ্ন, আমি শুধু এটা জানতে চাই যে যেটাকে আপনি ডিফেক্টো, যেটাকে সাম সর্ট অফ কমিউনিকেশন আপনি বলতেছিলেন, এইটা কোনোদিন কোনো গভর্নমেন্ট লেভেলে এটা আসলে সামনে আনা হয় কিনা? না না, আপনি যদি ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যারা এটা নিয়ে বড় এক্সপার্ট, আপনি তাদেরকে, যে শাহাব ইনাম খান আছেন বা আমাদের যারা আরো আছেন, আপনি সবার সাথে কথা বলেন। এটা ইন্টারন্যাশনালি খুবই একসেপ্টেড। এই রকমের ডিফ্যাক্টো আপনি থাইল্যান্ড করে মায়ানমারের অনেক গ্রুপের সাথে, বিকজ থাইল্যান্ডও ওই রকম ওয়াই স্টেট যদি দেখেন থাইল্যান্ডের সাথে, থাইল্যান্ড যথেষ্ট ওদের ইভেন থাই মিনিস্টাররা যে ওই ওয়াই স্টেটের যে রেবেলদের সাথে বৈঠক করে ছবিও পোস্ট করেন, বিকজ আমার তো তার তো বর্ডার ম্যানেজ করতে হবে, বর্ডারে মায়ানমার ট্রুপস নাই, তা আপনি কার সাথে কথা বলবেন? ইভেন চায়না ওই কাজটা করে, কিন্তু চায়না দেখতেছে যে তার যে বর্ডারে অনেক জায়গায় মায়ানমারের কন্ট্রোল নাই, তো সে যে রেবেল গ্রুপে। আমার কাছে মনে হয় শফিক ভাই, চায়নার ব্যাপারটা তো আসলে চায়না তো পুরো ব্যাপারটার সাথে সে মিয়ানমারের সাথে এবং ঘোষণা দিয়ে আরাকান আর্মির সাথে দুইটার সাথেই সম্পর্ক রাখছে। আপনি থাইল্যান্ডটা দেখেন, আপনি থাইল্যান্ড দেখেন, থাইল্যান্ড তো আমার মতো অবস্থায় পড়েছে। থাইল্যান্ড কিন্তু ঠিকই ওদের শান স্টেট, ওয়াই স্টেট, ওদের সাথে যারা রেবেল তাদের সাথে কিন্তু থাইল্যান্ড এক ধরনের সম্পর্ক রাখছে। আমার কাছে অবশ্য একটু এইটাতে আমি এখনো আমার কাছে একটু পররাষ্ট্র উপদেষ্টার কথা, তারপর আবার আপনাদের সেই কথার সাথে একটু আলাদা কথা হওয়া, সেইটারে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটু বিভ্রান্ত হয়েছি এটাতে। যাই হোক, আগামীকাল যদি হাই রিপ্রেজেন্টেটিভ বা যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন তিনি সাংবাদিকদের সাথে কথা বললে যদি পরিষ্কার একটা ধারণা দেন, তো সেটা একটা গেল। আমি আপনাকে দেখছিলাম যে আপনি, আমার ধারণা বাংলাদেশে এখন আপনি সবচেয়ে বেশি ফটোগ্রাফড এবং সবচেয়ে বেশি টেলিভাইজড মানুষ, মানে প্রফেসর ইউনূসের চেয়েও আমরা আপনাকে বেশি পাই বা বেশি দেখি, সেজন্য আপনাকে আমরা আলাদা করে ধন্যবাদ দিতে চাই। আপনি আসলে সব জায়গায় সরকারের মুখপাত্র হিসেবে কথা বলেন, সেগুলি মেসেজটা একটা চ্যানেলের মধ্যেও আসে, সেজন্য আপনার কথাকে আমরা ধরে নিতে পারি যে সেটা সরকারের কথা, সরকার প্রধানের কথা। আপনি যেই বিষয়টাতে অনেক বেশি জনপ্রিয় হয়েছেন গত 8-9 দিনে, সেটা হচ্ছে যে সব কিছুতে ম্যান্ডেট আছে সেটা নিয়ে। কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি যাদের সাথে কথা বলেছি আইন কানুন বা যারা একটু রাষ্ট্রের সংবিধান খোঁজখবর রাখে, তারা আমাকে বলেছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যান, অথবা আপিল বিভাগের অ্যাডভাইজারি ওপিনিয়নের মাধ্যমে যান, অথবা আপনি নির্বাচিত হয়ে যান, প্রত্যেকটা ম্যান্ডেটের একটা সীমানা বা সীমাবদ্ধতা আছে। যে কোনো ম্যান্ডেট আপনাকে কোনো কিছুর জন্য সব কিছুর ম্যান্ডেট দেয় না। সবাই আপনার কথা একটু শুনতে চাই, কারণ হচ্ছে এরকম যে অনেকে বলতেছেন যে শেখ হাসিনা, ধরা যাক 2009 সালে তো উনি নির্বাচিত হয়ে এসেছিলেন, বা এর আগে বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন, উনার কি সব কিছু করার ম্যান্ডেট ছিল? কিন্তু আপনি ভেহেমেন্টলি বলতেছেন আপনার সব কিছু করার ম্যান্ডেট আছে। সেই ম্যান্ডেট আপনাকে কে দিল আসলে? না, আমি যেটা বলেছি যে আমাদের ম্যান্ডেট আছে এভরিথিং, আমি যে শব্দটা বলেছি এভরিথিং, আমি কেন বলেছি সেটা হচ্ছে যে আপনি যদি 13 অ্যামেন্ডমেন্ট দিয়ে তো আমরা কেয়ারটেকার গভর্নমেন্টটা আমরা চালু হয়েছিল, কেয়ারটেকার গভর্নমেন্টে কিন্তু স্পষ্ট বলা আছে যে আপনি
3টা মাস যে গভর্নমেন্টটা আসবে এরা 3 মাস থাকবে এবং এদের পুরো কাজটাই ফোকাসড অন ইলেকশন। সে ইলেকটোরাল লিস্ট বলেন, ইলেকশনকে আয়োজন করার যে কাজগুলো বলেন, সবগুলোই করার ছিল এটার কাজ। ইলেকশনের বাইরে তার কোনো ম্যান্ডেট ছিল না, সেটা একদম স্পষ্ট এবং 13th অ্যামেন্ডমেন্টে ওইটা ছিল। কিন্তু 13th অ্যামেন্ডমেন্ট তো ওরা এসে এটা বাদ দিয়ে দিল। দেওয়ার পরে যেটা হয়েছে যে যখন ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার পরে যেই পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টে যে রেফারেন্সটা গেল, ওইখানে দেখেন 106 আর্টিকেল 106 বলা আছে, ওইখানে বলা আছে যে আমরা যে কোনো গভর্নমেন্টের মতো আমরা এক্সিকিউটিভ পাওয়ারটা আমরা ইউজ করতে পারবো। এটা যেটা নর্মাল একটা গভর্নমেন্ট যেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করে, আমিও সেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করছি। এটা আমি অ্যাটর্নি জেনারেলের সাথে এটা নিয়ে আমি কথা বলেছি, আরো 2-3 জন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের সাথে। আপনি যেমন কথা বলেছেন, আমিও কথা বলেছি। আমি আপনাকে ইনভাইট করব অ্যাটর্নি জেনারেলকে আপনার প্রোগ্রামে আনতে, ওনার কথা শুনেন উনি কি বলেন। আমরা ওই অনুযায়ী আমরা আমাদের কথাটা বলেছি। আমাদের ম্যান্ডেটটা হলো আমরা যে কাজগুলো, এটা অনেকে আবার কেউ কেউ বলছেন যে না আপনাদের ম্যান্ডেট হচ্ছে ডে টু ডে, ওখানে কোথাও লেখা নাই যে ডে টু ডে, এটা এক্সিকিউটিভ নির্বাহী পাওয়ারের কথা বলা হয়েছে। কিন্তু আপনি আমাকে একটু বলবেন যে অন্য সরকারের মতোই ক্ষমতা আছে, এটা কি আমি 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 106-এ যেটার মধ্যে করে অ্যাপিলেট ডিভিশনে রায়টা দিল, আমি এটার মধ্যে নির্বাহী কাজ করতে পারবেন বলে আমি এটার মধ্যে এটা দেখতেছি। সেই নির্বাহী কাজের দুই রকম ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো আপনার যে কাজগুলি করতে হবে, না করলে দেশ থেমে যাবে, সেই কাজগুলি আপনি করবেন। আরেকটা ব্যাখ্যা হলো যে আপনার জরুরি প্রয়োজনে যদি আপনার কোনো কিছু করতে হয় তাহলে আপনি এটা করতে পারবেন। আপনাকে এই ক্ষমতা দেয়া আছে যে আপনি এখন পলিসি বানাইতে পারবেন, কিন্তু সেটা অ্যাবসলিউটলি যখন আপনার প্রয়োজন হবে তখন। আপনার রিডিং, আর আপনি নিজেও লয়ার স্টুডেন্ট। না, আমি জার্নালিজমের স্টুডেন্ট ভাই, আমি জার্নালিজমের স্টুডেন্ট ভাই। যাক, বাট আমি যেটা জানি, আমাদের রিডিং হচ্ছে নির্বাহী মানে হচ্ছে আপনি আমার একটা গভর্নমেন্টের যে কাজগুলো করে সেই পুরো কাজগুলো এটার মধ্যে পড়ে। আমি বললাম তো, আপনি 2জন লয়ারকে আনেন, এনে জিজ্ঞেস করেন। আমরা এই জায়গায় আমাদের রিডিং স্পষ্ট। আচ্ছা, আমি একটু জার্নালিজমের জায়গা থেকে কথা বলি শফিক ভাই। আমাদের যে সংবিধান, আপনারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, সুতরাং আপনারা নিজেদেরকে বিপ্লবী সরকার বা অভ্যুত্থানের সরকার বলতে পারবেন না। আপনারা সাংবিধানিক সরকার কিন্তু, এবং সেইটা 106-এ আপনাদেরকে আসলে এন্ডোর্সও করা হয়েছে এজ সাংবিধানিক সরকার। এখন যে সংবিধানটা আছে সেই সংবিধান আপনাদের মানতে হবে, এর বাইরে যাওয়ার আপনাদের উপায় নাই। আপনারা বিপ্লবী সরকার না, আপনারা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার হইলে সেই সরকারের এই সংবিধানটার কোর এসেন্স হচ্ছে আপনাকে জনগণের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হইতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট না, ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা হচ্ছে লিমিটেড। এটা আপনি মাহমুদুল ইসলাম সাহেবের আপনি আপনার জায়গাটা দিয়ে আপনি এক্সপ্লেন করছেন, আপনি আপনার রিডিংটা বলছেন। আমার রিডিং বলে যে এই গভর্নমেন্ট ইজ লাইক এনি আদার গভর্নমেন্ট, বাট এটার ম্যান্ডেটটা এসছে একটা অভ্যুত্থান থেকে, গণ অভ্যুত্থান থেকে এই গভর্নমেন্ট এটা করা হয়েছে। আমরা সেইভাবে রিডিং করি। এবং আপনার যদি মনে হয় যে না, আমি আমার কথার মধ্যে কোনো ব্যত্যয় আপনি খুঁজেন, আমি বলবো যে টপ লয়ার আছে বা অনেক বড় কনস্টিটিউশন এক্সপার্ট আছে, তাদের সাথে কথা বলতে পারেন। ওকে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কথা আপনি যেটা বলতেছেন, সেই ম্যান্ডেটও যদি আপনার থাকে, সিস্টেমটা হচ্ছে একটা সরকার মানে তো হচ্ছে একটা গোষ্ঠী যারা আসলে দেশটা চালাইতেছে, তাদের তো কারো না কারোর সাথে এটা নিয়ে কথা বলতে হয়। যেমন আপনারা আসলে সংস্কার করার জন্য সংস্কার কমিশন করছেন 6টা-7টা, কিন্তু খুবই ইন্টারেস্টিংলি করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারোর সাথে আলোচনা করতেছেন না। প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি যে এইটা আমরা করব হচ্ছে নির্বাহী দায়িত্ব। এটা আমাদের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে এই কাজগুলো। আপনি যদি ধরেন 1 লক্ষ রোহিঙ্গা এখানে এসে পড়ে, আমাদের তো এটা নিয়ে তো আমাদের ভাবতে হবে। এটা না তো আমার এটা আমার মেজর একটা কাজ, এটা আমার মেজর হেডেক। আমরা এসে যেটা পেলাম যে 7টা বছর রোহিঙ্গা ক্রাইসিসটা আছে, কিন্তু কোথাও কোনো হচ্ছে, এটা একটা ফরগটেন ক্রাইসিস হয়ে গেছে। এই জায়গাটা নিয়ে কেউ ভাবছেও না। তো আমার এটা ভাবতে হবে না? প্রফেসর ইউনূস প্রথমে এসে সেপ্টেম্বরে ইউএনএ যে বললেন, এবং ওনার কথার পরিপ্রেক্ষিতে একটা ইউএন একটা অ্যাডপশন করলো একটা যে, এবং ওইটার আলোকে এখন 170টা দেশ এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ করবে। এই ক্রাইসিস হলে উনি কি আলাপটা করবেন না? উনি কি এই ইয়েটা দেখবেন না? ঠিকই তেমনি আমাদের বড় একটা হচ্ছে যে সংস্কার, ইকোনমিক সংস্কারের মূল কাজটা হচ্ছে চিটাগাং পোর্ট। আমি আবারও বলছি, চিটাগাং পোর্টের সংস্কার ছাড়া, চিটাগাং পোর্টকে এফিসিয়েন্সি আনা ছাড়া
আপনি বাংলাদেশে জব তৈরি করাটা খুব ডিফিকাল্ট, আমি এটা আবারও বলছি, কিছুদিন আগে এই কথাটা আমি বারবার বলেছি। শফিক ভাই, আপনি কি মনে করেন যে এটা একটা এক্সিকিউটিভ কাজ, এটা একটা পলিসি ডিসিশন না? অবশ্যই, এটা অবশ্যই, এটা একটা এটা আমি এক্সিকিউটিভ মনে কাজ, করি এটা পলিসি, নতুন পলিসি একটা না। গভর্নমেন্ট, এটা একটা গভর্নমেন্টের এটা এর কাজ, আমরা এসে করেছি না। আমরা সাইফ পাওয়ার টেক তো এই যে 3 মাস তার কাজ আমরা এক্সটেন্ড করেছি না, আমরা এটা এটা আমাদের এক্সিকিউটিভ কাজের মধ্যে আমরা মনে করি এইটা তো একটা কি ক্রুশিয়াল একটা কাজ, সেই কাজগুলো আমরা করছি। এবং আপনি মনে আর করছেন একটা, অনেকে বলছেন যে আমরা চিটাগাং পোর্টটাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি কাউকে, তা না। চিটাগাং পোর্ট চিটাগাং গভর্নমেন্টের কন্ট্রোলে আছে, তার টার্মিনাল ম্যানেজমেন্টের জন্য আমরা বিদেশি বড় কোম্পানির সাথে কথা বলছি। এবং আপনারা মনে করতেছেন যে নতুন কোন সরকার আসলে এই কাজটা তারা না করে আপনাদেরই করতে হবে, এইটার কি এইরকম একটা ইমিডিয়েসি আছে যে এক্ষুনি দিতে হবে? না, আমাদের কাজের ইমিডিয়েসিটা হচ্ছে যে আমি ইকোনমিক সংস্কার করে আমার প্রচুর জব তৈরি করে, আমার প্রতি বছর 22 লক্ষ ছেলে আমাদের জব মার্কেটে আসছে, কিন্তু আমি জব তৈরি করতে পারছি না। আর আমার জবটা তৈরি করতে হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে, জব তৈরি করতে হবে। তো সেটা করার জন্য আমার সত্যিকার অর্থে চিটাগাং পোর্টের কে আমি বাইপাস করে জব তৈরি আমি করতে পারবো না, সেই জায়গাটা আমার ওই কাজটা আমার হাত দিতেই হচ্ছে। বিদেশিদের দিয়ে এটা পরিচালনা করতে গেলে বাংলাদেশিদের জন্য জব তৈরি কিভাবে হবে সেটা নিশ্চয়ই আপনারা ভেবেছেন, একটু ছোট করে কি বলবেন? অবশ্যই, কিরকম করে? অবশ্যই, এটা এই জন্য আমরা প্রফেসর ইউনূস অনেকগুলো বিদেশি যারা বাংলাদেশের থেকে তারা গার্মেন্ট বানিয়ে নিয়ে যায়, তারা বারবার আমাদেরকে বলেছে যে চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি লেভেল খুবই লো, ফলে তারা যেটা হচ্ছে যেগুলো হাই ফ্যাশন আইটেম সেগুলো বাংলাদেশে করাতে চায় না, ওরা খুবই লো ফ্যাশন টি শার্ট, প্যান্ট শার্ট এগুলো করে। এবং আমরা এখন $50 বিলিয়ন মতো এক্সপোর্ট করি, এটাকে যদি আমি 100 বিলিয়নে নিতে চাই, 100 বিলিয়ন নিতে গেলে আমার মিলিয়নস অফ জব তৈরি হবে। এবং এইটার জন্য চায়না থেকে অনেক ফরেন ইনভেস্টর এখন বাংলাদেশে আসতে চাচ্ছেন, তারা লেবার ইন্টেন্সিভ ফ্যাক্টরিতে ইনভেস্ট করতে চান, কিন্তু যখনই ওনার শুনেন যে চিটাগাং পোর্ট এটা ওই সক্ষম না বা ওইটা হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি নাই, তখন তারা ব্যাক অফ করেন। তো আমার ভাইটাল জায়গাটা হচ্ছে চিটাগাং, বিকজ আপনি যেই মালটা করবেন সেটা তো আপনার বিদেশে নিতে হবে। একটু করে বলি, $50 বিলিয়ন এক্সপোর্ট বাংলাদেশে 40 বছর অর্জন করছে, এখনো 46, 47, 48, 50 বিলিয়নের পরে আপনি আরো যখন 50 বিলিয়নের কথা বলবেন, এটা তো অবশ্যই প্রায় দ্বিগুণ জব ক্রিয়েট হবে। আমি শুধু জানতে চাই যে $50 বিলিয়ন যে এখন এক্সপোর্ট করা হয়, তার কিছু বড় অংশ চিটাগাং সমুদ্র বন্দর দিয়ে, কিছু হচ্ছে বিমানে করে যায়, কিছু অন্য বন্দর দিয়ে যায়, কিছু স্থল বন্দর দিয়ে যায়। না, 98% যায় চিটাগাং পোর্ট। আমি 98% ধরে নিলাম যে যায়। আপনি কি আমাকে বলতে পারেন যে বিদেশিরা করলে এর লিড টাইম কমবে, যেটা হাই ফ্যাশন যেটা আসলে সেটা কি গার্মেন্টস ফ্যাক্টরি ওনারদের সাথে কথা হয়েছে এই ব্যাপারটা নিয়ে যে তারা লিড টাইম কমাতে পারবে? আমরা তো বললাম তো, আমরা অবশ্যই লিড টাইম অনেক কমবে, লিড টাইম কমবে। বাংলাদেশের যারা বাংলাদেশের জন্য জব তৈরি হবে, সব লেভেলে জব তৈরি হবে। এবং আমরা যখন অন্যান্য দেশ যেগুলো আমরা দেখেছি, যারা এখন যেমন ভিয়েতনাম ধরেন 300 বিলিয়নের মতো এক্সপোর্ট করে, বা টার্কি যেমন ধরেন $350 বিলিয়ন এক্সপোর্ট করে, আপনি ওদেরকে দেখেন, ওদের বড় বড় পোর্টগুলো সব বাইরের ম্যানেজ করে, যারা টপ কোম্পানিজ। উই নিড টপ কোম্পানিজ। আমার কাছে শুধু প্রশ্নটা এরকম যে এই এক্সপোর্টের যারা এই হ্যান্ডলিংটা করবে, এই আলোচনাটা কিন্তু এখন শুরু হয় না শফিক ভাই। আমার যদ্দূর মনে আছে এটা 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সালে অনেকবার এটা নিয়ে চেষ্টা করা হয়েছে, অনেকগুলি কথা বলা হয়েছে। এমনকি চিটাগাংয়ের মেয়র মহিউদ্দিন সাহেব যখন বাইচা ছিলেন, তিনি এটা রোধ করার জন্য অনেক চেষ্টা করছেন, কারণ এখানের মধ্যে কিছু কায়েমি স্বার্থের জায়গাও আছে। কিন্তু এটা কায়েমি স্বার্থ হচ্ছে মহিউদ্দিন আহমেদের স্বার্থটা বেশি ছিল, রাইট? সেটাকে আমি কায়েমি স্বার্থ বলতেছি, সেটা উনি আটকাইতে চাইছেন, এটা করছেন। কিন্তু এখন আপনারা এটা করতে চাইতেছেন, সেইটা করার জন্য আপনারা স্টেক হোল্ডারদের সাথে কথা বলছেন কিনা, আপনারা তাদেরকে ইনভাইট করছেন কিনা? গার্মেন্টসের যে জায়গাটাতে আপনি বললেন গার্মেন্টসের এক্সপোর্টের ব্যাপারটা আমার মোটামুটি ভাবে জানা আছে, আমার মনে হয় না যে নেতৃবৃন্দের কেউ আপনাদের সাথে কথা বলার সুযোগ পাইছে। আপনি একটু চেক করবেন আবার। আমরা এইখানে যারা ইনভেস্টমেন্ট করছে, যারা মেন বায়ার, আমার যারা ম্যানুফ্যাকচারার, তারা তাদের চেয়েও মূল ইম্পর্টেন্ট না ভাই, এটা ম্যানুফ্যাকচার এন্ড থেকে আপনার ইম্পর্টেন্ট, বায়ারের এন্ড থেকে না ভাই। আমি ম্যানুফ্যাকচারারদের সাথে কথা হচ্ছে, বায়ারের সাথে কথা হচ্ছে, সবার সাথে কথা হচ্ছে। আচ্ছা, ফর্মালি ইনফর্মালি সবার সাথে আমরা কথা বলছি। আপনি কথা বলেন না, জিজ্ঞেস করেন। আমি ম্যানুফ্যাকচারদের সাথে কথা বলছি, ম্যানুফ্যাকচারদের সাথে কথা বলছি, ম্যানুফ্যাকচারার আমার সাথে। ইন্ডিটেক্সের যে চিফ,
জি। যারা বাংলাদেশের থেকে কয়েক বিলিয়ন ডলার ইম্পোর্ট করেন তাদের সাথে কথা বলছি। H&M যারা বাংলাদেশে 5-6 বিলিয়ন ডলার নিয়ে যান তাদের সাথে কথা না বলছি। শফিক, কিয়াকসুন ম্যানুফ্যাকচার, বাংলাদেশের ওয়ান অফ দ্য সবচেয়ে লার্জেস্ট গার্মেন্ট ম্যানুফ্যাকচারার হচ্ছে কিয়াকসুন, ইয়াং ওয়ান, তার সাথে কথা বলা হচ্ছে। না, কথা বলা হচ্ছে না, এটা আপনি একটা না না কেমনে শফিক বললেন? ভাই, আমরা সবার সাথে কথা শফিক, বলছি। আমার মনে হয় যে আমি আপনারে বুঝাইতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে আপনি অবশ্যই কথা বলছেন, কিন্তু আপনি কথা বলছেন হচ্ছে যারা আমাদের থেকে কিনে তাদের সাইডটা থেকে, আমাদের এখানে যারা তৈরি করে, যারা ম্যানুফ্যাকচার করে তাদের কাছে। অর্ডারটা প্লেস করে কারা? অর্ডারটা